তৌসির বসে আছে বাগানে রাখা মিটিং মাটিং করার সোফায়। ওর সাথে নাজিম চাচাও বসে আছেন। তৌসিরদের সামনে এক সুন্দরী কমবয়সী রমণী দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা খোলামেলা পোশাক পরা অবস্থায়। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে বলে, তা কুমারী তো? সত্যি তো? মেয়েটি মাথা নাড়িয়ে বলে, জি। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে ঘৃণার চোখেই বলে, তা এই পথে কেন? দেখলে তো ভালো ঘরেরই মনে হইতাছে। মেয়েটা এটা শুনে নাক কুঁচকে বলে, কেন আবার? নিজেকে কাজে লাগিয়ে নিজেই বড় হওয়া। তৌসির এটা শুনে হেসে বলে, ভালোই কথা বলতে পারো দেখি। নাজিম চাচা বলেন, তৌসির, যখন কুমারী তাইলে রে আলমের ভাতিজা তন্ময়ের কাছে পাঠাইয়া দেখ। ও কুমারী মাইয়া বেশ পছন্দ করে, রেটও দিব ভালো, সাথে কমিশনও। তৌসির নাজিম চাচার কথা শুনে মেয়েটির দিকে তাকায়, তারপর শান্ত গলায় বলে, এক রাত তন্ময়ের লগে থাকবা, রেট দিব 70,000 হইব। মেয়েটা এটা শুনে খুশিতে নেচে উঠে বলে, হবে। তৌসির এটা শুনে ওকে যাওয়ার জন্য ইশারা দিয়ে বলে, ওকে, তাইলে এই থাইক্কা এখন ভাগো, কখন কোথায় যাইবা বইলা দিমু কাই। কিন্তু মেয়েটি যায় না। মেয়েটি তৌসিরের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, কিন্তু আমি যে নিজের সবটুকু আগে আপনাকে দিতে চাই নেতা সাহেব। এই বলেই মেয়েটি তৌসিরের দিকে নিজের হাত ছোঁয়ার জন্য বাড়ায়। তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায়। তৌসির ছিটকে সরে গিয়ে রুক্ষ গলায় বলে, ধুর মাগি, সুইস না আমারে, আমি বিবাহিত। তৌসিরের এই গালি শুনে মেয়েটি স্তব্ধ হয়ে যায়, কিন্তু তারপরও নিজেকে গুটিয়ে নিয়ে তৌসিরের পাশে সাহস করে বসে ওর উপর হেলে পড়তে নেয়। এতে তৌসির বেশ বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। মেজাজ ধীরে ধীরে খুনি হয়ে উঠছে এই স্যাস্টামি আচরণে। তৌসির উঠে গিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলে, দেখ, তুই দেহ ব্যবসা করবি কর, কিন্তু এইগুলা আমার লগে না, আমার নির্ধারণ করা লোকের লগে। যা এখান থেইক্কা, ভাগ মাগি। মেয়েটি এতে প্রচণ্ড রেগে যায়। এমন অপমান সহ্য করার মতো তো আর নয়। মেয়েটি তৌসিরের পাঞ্জাবি ধরে আলতো করে টেনে ইনিয়ে বিনিয়ে বলে, কি হইছে বিবাহিত, আমার সমস্যা নাই, আপনি আমাতে মিশতে পারেন। এই উক্ত বিষয়গুলো নাজা উপর থেকে দেখছে, সব শুনছেও, তবে অবাক হচ্ছে না, কারণ এদের নোংরামি সম্পর্কে নাজার যথেষ্ট ধারণা আছে। আসলে এরা বিভিন্ন ভালো কুমারী অল্প বয়সী মেয়েদের এসবের কুবুদ্ধি কুমন্ত্রণা দিয়ে ফাঁসিয়ে দেহ ব্যবসায় নিয়োজিত করে, তারপর নিজেদের দেশি বিদেশি ক্লায়েন্টদের উপহার দিয়ে কাঁচা ডলার হাতিয়ে নেয়। আর এগুলোর মূল শেকড় তৌসিরের বিবিজান নূরজাহান খাতুন, এক খবিশ মহিলা নাজার চোখে উনি। তৌসির মেয়েটির এমন স্যাস্টামি দেখে কিছু সময় মেয়েটির দিকে তাকিয়ে রয়। তারপর এক ঝটকায় কোমরে গোজা পিস্তল বের করে ঠাস করে মেয়েটির কপাল বরাবর একটা বুলেট ঢুকিয়ে দেয়। ঠাস করে ওঠে পুরো বাড়ির উঠোন। তারপর আবারও নীরব হয়ে যায়। মেয়েটির মাথা থেকে গড়গড়িয়ে রক্ত ঝরতে থাকে। মেয়েটি ঠাস করে লুটিয়ে পড়ে। তৌসিরের এই কাণ্ড দেখে নাজিম চাচা বিরক্ত হয়ে বলেন, সাউয়ার রাগ সামলাইতে পারোস না? এখনই মাগিরে মাইরা ফেললি, এখন ওই খানকির পোলারে কি দিবি? তৌসির পিস্তল সোফায় ছুঁড়ে মারতে মারতে তিক্ত সুরে বলে, লাশই দিয়া দাও, ওর তো দেহ দরকার, জিন্দা আর মরা দিয়া কি করব, তাজা আছে লাশ। এই বলেই লুঙ্গি টাকনু দিয়ে বাড়ি মেরে তুলে দুই হাতে তুলে ধরে বাড়ির দিকে এগিয়ে যায়। পাঞ্জাবিতে রক্ত লেগেছে। রক্তের দিকে তাকিয়ে ভিতরে যেতে যেতে বলে, সাওয়ার এক জীবন মাইরি, যেই দিকে যায় ওই দিকেই গাদ্দারি। তৌসির এই নারীর ঝামেলায় বেশি থাকে না।
এগুলোর বিবিজান আর নাজেম চাচা মিনহাজ মামাই সামলান। তবে মাঝে মধ্যে দুই একজনকে ধরে ক্লায়েন্টের হাতে তুলে দেয়। নাজা একদৃষ্টিতে মেয়েটির পড়ে যাওয়া লাশের দিকে তাকিয়ে আছে। কতটা অমানুষেরা! আজ নাজার বাড়ির লোক কেউই আসেনি। আগামীকাল আসবে নাকি নাজার মন বলে না এলেই ভালো। আর নিজের বাপ চাচার মুখ দেখতে ইচ্ছে হয় না ওর। আজ তাদের স্বার্থপরতার নিরে ওর শ্যামপুরুষকেও হারিয়েছে। চায় না আর ওদের মুখোমুখি হতে। নিজের শ্যামপুরুষকে না পাওয়ার যন্ত্রণায় নাজা যতটা পুড়ছে, ততটাই পুড়ুক তারা, ততটাই কষ্টে জর্জরিত হোক তারা। নাজা বেলকনিতে দাঁড়িয়ে এসব আওড়াচ্ছে। এ সময় তৌসির রুমে আসে। এসে নাজাকে না দেখে বুঝে নেয় নাজা বেলকনিতে আছে। তাই আর এদিক ওদিক না তাকিয়ে নিজের পাঞ্জাবিটা বদলিয়ে বিছানায় রাখে আর বিরক্ত গলায় গালি দিয়ে বলে, এই বালের মাইয়া সারাক্ষণ বেলকনিতে পইরা থাকে। বলতে বলতে তৌসির ধীরে ধীরে পা বাড়িয়ে বেলকনিতে এসে দাঁড়ায়। মেজাজ ভালো না, খারাপ, খারাপ মেজাজটা। খুনটুন করলেও হাত চুলকায়, আবার না করলেও অশান্তি অশান্তি করে ভেতরে। এমনই হচ্ছে মহান এক যন্ত্রণা। তৌসির বেলকনিতে পা রাখতেই ওর নজরবন্দি হয় মোহান্দ এক বিমূর্ত সুন্দর চিত্ররূপ নাজা দাঁড়িয়ে আছে। কোমরের নিচ অবধি কোঁকড়ানো বাদামি কেশ তরঙ্গ। চুলগুলো ছিটিয়ে আছে ওর পিঠে, হালকা বাতাসে উঠছে। নাজা আকাশের দিকেই তাকিয়ে আছে। তৌসির পেছন থেকে নাজার চুলের দিকে খানিক মুহূর্ত চৈতন্য বিভোর হয়ে চেয়ে রয়। তারপর কিছু সময় পর বলে ওঠে, তালুকদারের মাইয়া, রাইত বিরাইতে এমনে দাঁড়াইও না বেলকুনিতে আইয়া, পরে জিনের বালগুলা তোমার রূপের আগুনে জ্বল্লা তোমার পিছনে যাইব কুত্তার মতো পইরা। নাজা তৌসিরের কথা শুনে খানিকটা ভরকে যায়। তারপর ধীরে ধীরে পিছন ফিরে তাকায়। একবার তাকিয়ে চোখ অন্যদিকে সরিয়ে নেয়। তৌসিরের পরনে চেকের লুঙ্গি আর সাদা সেন্ডু গেঞ্জি। সেন্ডু গেঞ্জি পরায় তৌসিরের বলিষ্ঠ জিম করা নিখুঁত পুরুষালী শরীরটা দেখা যাচ্ছে। এর মধ্যে ফর্সা গায়ের রঙের জন্য আরও বেশি নিখুঁত লাগছে। তৌসির নাজাকে অন্যদিকে তাকাতে দেখে বলে, শোনো, এমনে নাক ছিটকায়ও না, আমি তোমার জামাই, বাইরের কেউ না। নাজা তৌসিরের কথায় অন্যদিকে তাকিয়ে বলে, আমি এই বিয়ে মানি না, আমি আপনাকে স্বামী মানি না। নাজার কথা শুনে তৌসির নাজার দিকে আরেকটু এগিয়ে এসে কপট গলায় বলে, জামাই মানুষ না তাইলে এনে কি করস? যা, দৌড় দে নিজের বাড়িতে। আমার তো তোর মতো বউ লাগবো না। নাজা তৌসিরের কথায় তৌসিরের দিকে কটমট চোখে তাকায়। রাগে গা ঝাঝা করছে এত বড় অপমান। নাজা নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করে বলে, চলে যেতে পারলে থাকতাম না এখানে। তৌসির এতে হেসে বলে, জানি তো যাইতে পারবা না, কারণ তোমার বাপ চাচার সবগুলাই তো ইতর হালারা। তুমি চইলা গেলেও আবার আমার কাছেই দিয়া যাইব। নাজা তৌসিরের কথা শুনে কিছু সময় চুপ করে রয়। সত্যিই তো, তৌসির তো ভুল কিছু বলেনি। নাজাকে চুপ করতে দেখে তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা বাদ দাও, যাও, আমার পাঞ্জাবিটা ধুইয়া দাও, কাল সকালে পড়তে হইব। নাজা তৌসিরের কথায় মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলে, একটা অসহায় মেয়েকে মেরে গায়ে তার রক্ত মেখে সেই রক্তমাখা পাঞ্জাবি আমায় ধুতে বলছেন? আমাকেও পাপের অংশীদার বানাতে চান? তৌসির এটা শুনে অল্প তিরিক করে রেগে বলে, ওই মাগি তোমার জামাইরে বিছানায় টানতাছিল, আর ওরে তুমি অসহায় কইতাছ? নাজা এই গালি শুনে চোখ মুখ কুঁচকে নেয়। কি গালি? নাজা দাঁত চেপে বলে, মানুষের বিছানায় পাঠাতে পারেন, অথচ নিজে যেতে পারেন না।
নাজার এমন ঘাটতারামি কথা তৌসিরের গায়ে মেখে যায় তেলের মতো। মনে হয় কেউ গরম তেলের ছিটা উপচে ফেলেছে। তৌসির দাঁতে দাঁত চেপে বলে, নিজের থুতা সামলে নে, সাউয়ার মাইয়া, নয়তো থুতা আস্থা রাখমু না। নাজা ভয় পায় না তৌসিরের কথায়, উল্টো নিজের কালচে সবুজ চোখের কঠিন চাহনি নিক্ষেপ করে তৌসিরের চোখে। রুক্ষ গলায় বলে, আমার থুতা ঠিকই আছে, নিজেকে সামলান, পাপে তো ঘা হয়ে যাচ্ছে অন্তর আপনার। তৌসির নাজার সাহস দেখে থমকায়। বেশ সাহস বেড়ে গেছে এই ছোট্ট মেয়ের। বয়স হয়নি এক চিলতে আর এত বড় বড় কথা। তৌসির নাজার চোখে চোখ রেখে হুমকি দিয়ে বলে, আমি পাপী, আর আমার পাপে আমারে ক্ষয় করব, তাতে তোমার কি? আরে, আপনি তো পাপী না, আপনি একটা জানোয়ার। পাপী বললে পাপীকেও অপমান করা হবে। নিকৃষ্টের চেয়েও নিচু আপনি। আমি যেই সাওয়ারি হই না কেন, তাতে তোমার কি? নাজাই তোমার কি তোমার কি আর গালি শুনে দ্বিগুণ রেগে ওর দিকে এগিয়ে বলে, নিকৃষ্টদের একটাই অস্ত্র, আর তা হলো অশ্লীল বাক্য। মুখ বেশি লম্বা কইরো না, নয়তো। তৌসির আর কিছু বলতে পারে না। হঠাৎ নাজা ওর থেকে কথা কেড়ে নিয়ে চিৎকার দিয়ে ওর দিকে ধমকিয়ে তাকিয়ে বলে, নয়তো কি? মারবেন? খুন করবেন? নাকি নিজের ব্যবসায় বেচে দেবেন? কি করবেন? এগুলোই তো করতে পারেন, আর কোনো বাল পারেন করতে? পাপ ছাড়া কখনো জীবনে কিছু করেছেন আপনি? নিন, করুন। আপনার জন্য আমার জীবনে সব চিত্রল হারিয়েছে, এবার জীবনটাও নিয়ে নিন, তাহলে শান্ত হবেন। নাজার হঠাৎ এমন রাগ দেখে তৌসির চোখ বড় বড় করে নাজার দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভেবে নেয়, এর লগে সত্যি জিন টিন লাগলো না তো আবার। তৌসির নাজাকে ভয় দেখাতে হুঙ্কার দিয়ে বলে, এই চুপ, এত কথা বলবি না, যা গিয়া মরণের ঘুম ঘুমা। আমার লগে ফ্যাত ফ্যাত করলে জীবন্ত কবর দিয়া দিমু। তবে নাজা কি ওর ধমকে ভয় পাওয়ার মেয়ে? নাজা আরও বেশি চিৎকার করে বলে, তো দিয়ে দিন। তৌসির নাজার কথায় মারাত্মক রেগে যায়। তৌসির নিজের লুঙ্গির নিচের কোণ তুলে হাতে নিয়ে কোমরে গুজে নিতে নিতে বলে, কুত্তার বাচ্চা, তুই আমারে তোর সাউয়ার রাগ দেখাস, আমার লগে ফ্যাত ফ্যাত করস, আইস তোর সাউয়াগিরি আমি বের কইরা দিমু। এই বলেই তৌসির সাপের মতো ফুসফুস করে নাজার দিকে এগিয়ে যায়। খানিকক্ষণ পর নাজা চিৎকার করছে, চিৎকার করে কান্না করে বলছে, আমায় আমায় উঠান, জানোয়ারের মতো কাজ করবেন না, উঠান আমায়। এই বলে নাজা দুই হাতে মাটি আঁকড়ে ধরে পিছাতে থাকে। তৌসির ওর এমন অসহায় চিৎকার দেখে দাঁত কেলিয়ে বলে, কই গেল এত ঝাঁজ, আর দেখাবি ঝাঁজ? নাজা ঢোক গিলে তৌসিরের দিকে তাকিয়ে বলে, না, আর এমন করব না, আমায় তুলুন এখান থেকে। এই বলে ভয়ে চিৎকার করতে থাকে। আসলে নাজাকে তৌসির কবরের ভেতর বসিয়ে রেখেছে। সেই মেয়েটির লাশ কবর দেওয়ার জন্য যে কবর খোঁড়া হয়েছে বাড়ির পেছনে। তৌসির নাজাকে রাগে এই কবরের মধ্যে ফেলে দিয়েছে। কারণও মুখে মুখে তর্ক করছিল, কবরে ফেলেছিল তো, কিন্তু তাও নাজা ভয় না পেয়ে উল্টো তৌসিরকে গালাগালি করছিল, তাচ্ছিল্য করছিল। তাই তৌসির ওকে ভয় পাওয়াতে এখন কয়েকটা বিচ্ছু ছেড়ে দিয়েছে কবরে, আর নাজা ভয়ে মরছে। তৌসির কবরের পাড়ে দাঁড়িয়ে হাসতে হাসতে বুকে হাত গুজে নিতে নিতে বলে, তালুকদারের মাইয়া, তোমার সাউয়ার রাগ তোমার কাছেই রাইখো, নয়তো নেক্সটে এমন কিছু হইলে সাপ ঝুলাই দিমু গলায়। নাজেম চাচার মিনহাস মামা তৌসিরকে গালি দিয়ে বলেন, থাপড়াইয়া দাঁত ফালাইয়া দিমু, ওরে তাড়াতাড়ি তোল, বউরা রাগঝাপ করবেই, এগুলা সহ্য করতে হয়, এমন করলে সংসার করবি কেমনে?
তৌসির বুক ভরে শ্বাস নিয়ে এক লাফে কবরে নামতে নামতে বলে, আর সংসার যেই ল্যাদা বাইচ্চা ঝুলাইছো গলায়, এর লগে সংসার করার বদলে তৃতীয় বিশ্বযুদ্ধ করণ লাগবো আমার। এই বলে গ্লাভস হাতে বিচ্ছুগুলো হাতে নিয়ে উপরে অন্যদিকে ছুঁড়ে মারে। নাজা এখনও ভয়ে সিটিয়ে আছে। মিনহাজ মামা বলেন, তুই বৌমারে নিয়ে আয়, আমরা গেলাম। এই বলে নাজেম চাচার মিনহাজ মামা চলে যেতে থাকেন। তৌসির মুচকি হেসে নাজার দিকে তাকায়, তবে হাসিটা মুচকি না, তাচ্ছিল্যের বললে ঠিক হবে। নাজার দিকে তাকায় তৌসির, এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেওয়ার জন্য চায়, কিন্তু সাধ্য হয় না ফিরিয়ে নেওয়ার। নাজার ফর্সা গালে অল্প মাটি লেগে আছে। নাজার কুয়াশা মাখানো কালচে পান্নার মতো সবুজ চোখে তৌসির স্পষ্ট ছুঁয়ে যাওয়া ঘৃণার চাহনি দেখতে পাচ্ছে। নাজার তপ্ত কুসুমরাঙা রক্তিম অধরখানা রাগে কাঁপছে। মনে হচ্ছে অধরদায় জোড়া গোলাপ কুসুমের খাঁচা। তৌসির নিজের নজরকে সামলাতে চোখ বুজে কিছু সময় বুক ভরে শ্বাস নেয়। তারপর চোখ খুলে নাজার দিকে হাত বাড়িয়ে বলে, চলো, উঠো। কিন্তু নাজা ওর হাত ধরে না, নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে তৌসিরের দিকে রুক্ষ চোখে কিছু মুহূর্ত চেয়ে থেকে বলে, উপরে উঠুন, যান, তারপর আমি উঠব। তৌসির নাজার কথায় কিছুই বলে না, চুপচাপ কবরের পাড়ে উঠে এক হাঁটু ঘিরে বসে নাজার দিকে হাত বাড়ায়। কিন্তু নাজা আবারও আগের মতোই কাজ করে, নিজে নিজেই কষ্ট করে পাড়ে উঠে পড়ে। তৌসির নাজার এমন জেদ দেখে দাঁত চেপে বলে, জেদ দেখাইতাছ? নাজা কোনো উত্তর দেয় না, চুপচাপ নিজের ওড়নাটা মাথায় টেনে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। নাজার এমন উগ্র স্বভাব দেখে তৌসির তপ্তশ্বাস ফেলে আসমানের দিকে তাকিয়ে বলে, তুমি কেমন ঝালমরিচ আমার কপালে জুটাইলা আল্লাহ। ঘড়ির কাঁটা 3টা এসে থেমেছে। চারপাশ একদম স্তব্ধ নীরব। কেবল মাঝে মধ্যে শোনা যাচ্ছে পেছনের ঝোপঝাড়ে ঝিঝি পোকার মৃদু সুর। এমন সময় নাজা দাঁড়িয়ে আছে বাড়ির পেছনে সেই কবরের কাছে। এত রাতে এখানে আসার একটাই কারণ, আর তা কি? তা হলো প্রতিশোধ। তৌসিরের কাছে তার ভাঙা আত্মসম্মানের যন্ত্রণা আর অসহায়ের প্রতিশোধ নেওয়া। ওর হাতে পড়া আছে তৌসিরের ফেলে রাখা ওই গ্লাভস, যা পরে তৌসির কবরে বিচ্ছু ছেড়েছিল। নাজা কবরের চারপাশে নিঃশব্দে ঘুরে ঘুরে কিছু একটা খুঁজছে। অবশেষে ওর চোখ পড়ে ওই কালচে রঙের বিচ্ছুর উপর। সেই বিচ্ছুগুলোর মধ্যে একটা যেগুলো দিয়ে তৌসির ওকে ভয় দেখিয়েছে। তখনকার অপমানে রাগে রাতে ঘুম হয়নি ওর, তাই তো এখানে এসেছে। রাগে শরীরের চামড়া পুড়ে যাচ্ছে। অন্য সময় হলে হয়তো চিৎকার করে পালাতো, কিন্তু এখন ভয় পায় না। উল্টো নিঃশব্দে গ্লাভস পরা হাতে বিচ্ছুটিকে তুলে নেয়। নিজের হাতে নিজের ন্যায়ের অস্ত্র তুলে নিচ্ছে আর কি। তারপর চোরের মতো নিঃশব্দে বাড়ির ভেতর ঢুকে পড়ে আবারও। পা টিপে টিপে এগিয়ে যায় নিজেদের ঘরের দিকে। রুমে এসে দেখে বিছানায় তৌসির নিশ্চিন্তে ঘুমাচ্ছে, চিত হয়ে। নাজা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে দরজার কাছে। তারপর ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে তৌসিরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমায় ভয় দেখাও, এবার দেখো আমার খেলা। এই বলে পা টিপে টিপে আরেকটু এগিয়ে তৌসিরের পায়ের কাছে ঝুঁকে পড়ে। খুব সাবধানে ওর লুঙ্গির অল্প একটু অংশ টেনে তুলে আনে টাকনুর কাছ থেকে। তারপর সেই বিচ্ছুটিকে ছেড়ে দেয় সেখানে। তৌসিরের ঘুম এখনও ভাঙেনি। নাজা বিচ্ছুটি ছেড়ে দিয়ে মনে মনে বলে, একটুখানি হলেও আমি শান্তি পাব। কেউ একজন এই গভীর রাত্রিতে নিঃশব্দে বসে আছে তালুকদার বাড়ির সামনের পুকুর ঘাটে। পরনে তার কালো রঙের শার্ট,
সঙ্গে রংছাটা একটা প্যান্ট, চুলগুলো এলোমেলো, সিগারেটের ধোঁয়ায় ঠোঁটের কোণে কালচে আভা, চোখজোড়া লাল, শার্টের বোতামগুলো খোলা, পুরোটা ছন্নছাড়া এক অব্যয়। চারপাশে কেবল এখন প্যাঁচা আর কুকুরের ডাক। প্রকৃতিও হয়তো থমকে গেছে তার বিষণ্ণতায়। সে একদৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সমস্ত পৃথিবীটা শূন্য হয়ে গেছে। ভেতরটা একেবারে ফাঁকা লাগছে। নিজের সবটুকু শূন্য শূন্য লাগছে। মন চাচ্ছে ইকরাব যেভাবে নাজাকে না পেয়ে চিৎকার করে কেঁদেছিল, ওভাবেই কাঁদতে, কিন্তু তা যে অসম্ভব। ওর অনুভূতিগুলো যে লুকায়িত, ও চাইলেও পারবে না। ও যে শুধুই নাজার বিরহে ছাই হয়ে যাবে, তাও ভেতরে ভেতরে। বুকটা ভারী হয়ে আসছে। মনে হচ্ছে দম নাকের কাছে এসে আটকে গেছে। আর আসবে না, হয়তো চলেই এসেছে। সে পানির দিকে তাকিয়ে হাতে থাকা সিগারেটটা ঠোঁটে টেনে ধরে বলে, রুদ্ররাগিনী, এত তাড়াতাড়ি শেষ হবে এমন তো ছিল না আমাদের গল্প। তবে তুমি কেন আজ তলিয়ে গেলে অন্য কারো নীড়ে, বলো। দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখ দুটো মুছে নিতে নিতে বিধ্বস্ত গলায় বলে, ও মন, সে তো অন্য কারো, তবে তুমি তার জন্য কেন এতটা পোড়ো? এবার মাথা নিচু করে ফুঁপিয়ে কেঁদে ওঠে। বুক ধড়ফড় করছে, খুব কষ্ট হচ্ছে। ও যন্ত্রণায় নিজের বুকে হাত চেপে ধরে। চোখের পানিগুলো টুপটাপ করে সিঁড়িতে পড়তে থাকে। নিজেই নিজেকে বলে, আমি মানতে পারছি না। তুমি আমার হয়েও কেন আমার হলে না? নাকি তুমি আমার হবারই ছিলে না? ফুঁপিয়ে শ্বাস নিয়ে আবারও বুক ভরে শ্বাস নিয়ে আফসোস করে বলে, তোমায় আমি বলতে পারিনি, আমার না পাওয়া স্নিগ্ধ পদ্ম, কতখানি ভালোবাসি তোমায় আমি। এই বলে মাথা তুলে চারদিকে তাকায়। তারপর চোখের পানি মুছে পাশে রাখা নিজের গিটারটা হাতে তুলে নেয়। আঙুলগুলো গিটারের তারে ছড়িয়ে দেয়। টুংটাং আওয়াজের তালে কান্না ভাঙা গলায় আকাশের দিকে তাকিয়ে অভিযোগ গলায় গেয়ে ওঠে, বিধাতা আমায় বলো, কোথায় গেলে তাকে পাবো? যন্ত্রণাগুলো আমাকে ভেতরে ভেতরে পোড়ায়। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুজিয়া জড়াই ধরি। চোখ মেলিয়া দেখি আমি সে যে বুকে নাই।